আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু জয়েন করে ফেলো। আজকে হচ্ছে আমাদের দুইটা ইয়ারের ক্লাস একসাথে, বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2, আর হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার 8.3। ঠিক আছে, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও। তো এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারেও আছে, এটা সবসময় 10 মার্কের জন্য প্রশ্ন আসে, এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারও আছে। তাহলে তোমাদের একসাথে আমরা দুইটা ইয়ারে ক্লাস নিচ্ছি আজকে। আর যারা ফার্স্ট ইয়ার আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তোমাদের অবশ্যই এটা সেকেন্ড ইয়ারে গিয়ে করতে হবে। আচ্ছা, সবকিছু যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু ক্লিয়ার লিখে দিও যে হ্যাঁ স্যার সবকিছু ঠিক আছে। তোমরা যারা বিবি এট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের গ্রুপ থেকে দেখতেছো, আমাদের 11 ক্লাস একাডেমি পেজে চলে আসো। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টার প্লান্ট অ্যাসেটস বা ফিক্সড অ্যাসেটস এর ডেপ্রিসিয়েশন যে চ্যাপ্টারটা, আমরা সম্পূর্ণটা ধারাবাহিকভাবে লাইভ মাধ্যমে আমরা ফ্রিতে চ্যাপ্টারটা শেষ করব। আর যারা বিবিএ ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো তাদের হচ্ছে এটা চ্যাপ্টার 8.3, চ্যাপ্টার 8.3। ঠিক আছে, আচ্ছা ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা 21-22 সেশনের আছো এবং 22-23 সেশন এবং 23-24 সেশন, সবার জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই একটু আমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, আমরা শুরু করে দিব। আমি আবারও বলতেছি যে আমাদের আজকের টপিকসটা বা ক্লাসটা আসলে কিসের। দেখো লেখা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বিবিএস সেকেন্ড ইয়ার। আমাদের বিবিএস সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামে একটা বই আছে। ওই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামের যে বইটা আছে এর মধ্যে ওই বইয়ের চ্যাপ্টার 2 নাম্বার আজকে হচ্ছে আমাদের ক্লাস। চ্যাপ্টার নাম হচ্ছে কি প্লান্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, ডেপ্রিসিয়েশন। মূল কথা হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তির যে অপচয় সে বিষয়টা। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিবিএ ফার্স্ট ইয়ার যারা আছো, যাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিবিএ ফার্স্ট ইয়ার, তাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 8.3। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে সবাই একটু ক্লিয়ার লিখে দাও যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো, আমি আমার ক্লাসটা শুরু করে দিব। আদাব, ওকে। এবং যারা তোমরা এই 23-24 সেশনের আছো, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা তাদের সাথে করে নাও। হ্যাঁ, যারা 23-24 সেশনের আছো অবশ্যই ক্লাসটা করে নিও। ওকে, তো এই চ্যাপ্টারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে সবসময় 10 মার্কের প্রশ্ন হয়, অনেক সময় 14 মার্কের প্রশ্ন আসে। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং বইয়ে এই চ্যাপ্টারে প্রায় সময় 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে ধারাবাহিকভাবে 4 থেকে 5টা অথবা 6টা জয়টা ক্লাসই লাগে, আমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে শেষ করে দিব। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে 8টায়, আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার, আজকে তো রবিবার না, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার। আমরা মঙ্গলবারে কোন দিন ক্লাস দিব সেটা আমরা মঙ্গলবার ইনশাআল্লাহ জানিয়ে দিব। ওকে, আচ্ছা সবকিছু কথাটা থেকে সব ঠিক আছে? ওকে, তাহলে আমরা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে, অনেকে এটা নরমালি প্লান্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, অনেক সময় ডেপ্রিসিয়েশন লাগে। মানে মূল কথা হচ্ছে চ্যাপ্টারের যে বিষয়টা, এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে ডেপ্রিসিয়েশন। কি ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অপচয়। তোমার একটা স্থায়ী সম্পত্তির অপচয় নির্ণয় করার জন্য এই মূলত এই চ্যাপ্টারের বিষয়টা। আচ্ছা, এখন আমরা জানি যে আমরা যখন একটা স্থায়ী সম্পদ কিনি, যে সম্পত্তিটা আমরা অনেক বছর ব্যবহার করার জন্য কিনে থাকি, যেমন নরমালি তোমাদের সামনে যে আছে স্মার্ট বোর্ড, এটা আমরা একটা মূল্য দিয়ে ক্রয় করেছি।
এখন এই স্মার্ট বোর্ডটা কিন্তু আমি যে টাকা দিয়ে কিনছি 5 বছর পরে কিন্তু সে টাকা বিক্রি করা যাবে না, ঠিক আছে? অবশ্যই এটার ভ্যালু কি কমতেছে বা এটার প্রাইস কমতেছে। এখন এটার ভ্যালু যে কমতেছে, এটার প্রাইস যে কমতেছে, নর্মালি আমি তোমাদেরকে বুঝাই। ধরো আমি যদি এটা 2 লাখ টাকা দিয়ে ক্রয় করে থাকি, ঠিক আছে, এবং আমি মনে করতেছি যে এটা 5 বছর চলবে, ঠিক আছে? 5 বছর পরে আমি মনে করতেছি যে এটা 20,000 টাকা বিক্রি করা যাবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমার 2 লাখ টাকার সম্পত্তিটা 5 বছর পরে শুধুমাত্র 20,000 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আমার ব্যবহার করার কারণে আমার যে স্থায়ী সম্পত্তিটা, সেটার মূল্য কি প্রতিদিন দিনে দিনে হ্রাস পাচ্ছে। এই যে ব্যবহারজনিত কারণে আমার একটা স্থায়ী সম্পত্তির যে ক্ষয় হয়, সেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় অবচয়। কি বলা হয়? অবচয় বলা হয়। বুঝতে পেরেছো? এটাকে ইংলিশে বলা হয় ডেপ্রিসিয়েশন। তো এই অবচয় হওয়াটা বা ডেপ্রিসিয়েশন হওয়াটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে কি করে নির্ণয় করে। তো এই অবচয় হওয়াটা অ্যাকাউন্টিং এর হিসাব মতে তুমি অনেকভাবে এটাকে অবচয় করতে পারবে, অনেকভাবে কি অবচয় বের করতে পারবে। তো এর মধ্যে তোমাদের যে ইম্পর্টেন্ট যে মেথড গুলো আছে সেটা হচ্ছে 5টা। তো প্রথম হচ্ছে স্ট্রেট লাইন মেথড, মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। মূল কথা হচ্ছে তোমার একটা স্থায়ী সম্পত্তি, ধরো তুমি 2 লাখ টাকা দিয়ে কিনছো, এখন এটা কি তোমার 5 বছর পরে 20,000 টাকা দাম আছে, তাহলে এখানে মূলত অবচয় কত হয়েছে? 1,80,000 টাকা। তো এই 1,80,000 টাকাকে যখন আমি 5 দিয়ে ভাগ দিয়ে প্রতি বছর অবচয় ধরে ফেলি, সেটাকে বলা হয় স্ট্রেট লাইন, মানে সরলরেখী। মানে আমার যা অবচয় হয়েছে আমি বছরের সংখ্যাটা ভাগ দিলে আমার প্রতি বছর কত করে অবচয় হয়েছে আমি সেটা বের হয়ে যায়। এটাকে বলা হয় কি স্ট্রেট লাইন মেথড। এবং আরো আছে ডাবল ডিক্লাইন মেথড আছে, সাম অফ ইয়ার ডিজিট মেথড আছে, তারপর হচ্ছে ইউনিটস অফ আউটপুট প্রোডাকশন মেথড, অথবা কি ওয়ার্কিং আওয়ার মেথড। এখানে আরো 4টা মেথড আছে। তো আমরা আজকে স্ট্রেট লাইন মেথড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলে দেই, আমরা স্ট্রেট লাইন মেথড নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা একই সাথে একাধিক মেথড আলোচনা করতে পারবো। যেহেতু আমরা আজকে ভালো করে জিনিসটা বুঝবো, আমরা একটা বেসিক লেভেলের অঙ্ক করবো, সেজন্য আমরা আজকে স্ট্রেট লাইন মেথডেই আমরা অঙ্কটা করব। বুঝছো? তাহলে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অবচয় কিভাবে নির্ণয় করে এবং কিভাবে জার্নাল করতে হয় এবং কিভাবে অবচয় শিডিউল তৈরি করে, আমরা সেটা আজকে শিখব। ওকে, এখন আমাদের তাহলে আমরা কোন মেথডে করব? স্ট্রেট লাইন মেথড। চলো আমরা স্ট্রেট লাইন মেথডে যে সরলরৈখিক পদ্ধতির যে নিয়ম, সেই নিয়মগুলো একটু দেখি, ভালো করে খেয়াল করো। স্ট্রেট লাইন মেথড, শোনো, তুমি যখন একটা মেশিনের অবচয় মানে নির্ণয় করবা, অবশ্যই তোমাকে প্রথমে বের করতে হবে যে ওই মেশিনটা তোমার কিনতে কত টাকা লাগছে, ওইটাকে বলা হয় বা ওই সম্পদটাকে বলা হয় কস্ট অফ অ্যাসেটস, মানে সম্পদের তোমার টোটাল। তুমি ধরো স্মার্ট বোর্ড কিনতে তোমার কত টাকা লাগছে, ওই টাকাটা তোমাকে আগে বের করতে হবে। তো নরমালি একটা সম্পদ কিনলে প্রথম হচ্ছে তুমি যত টাকা দিয়ে কিনবা সেটা হচ্ছে পারচেজ ভ্যালু, এরপর এখানে পরিবহন ব্যয় লাগতে পারে, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট মানে সংস্থাপন ব্যয় লাগতে পারে, তারপর কি ট্যাক্সেশন লাগতে পারে। তো তুমি মনে রাখতে হবে যে একটা সম্পদের টোটাল কস্ট হচ্ছে ওই সম্পদ কেনার সাথে ব্যবহার করার আগ পর্যন্ত যদি আর কোনো খরচ হয়, সেই খরচ যোগ দিয়ে একসাথে যে ভ্যালুটা বের হয় সেটাকে বলা হয় কি কস্ট অফ অ্যাসেটস বা টোটাল কস্ট। এখন এখানে যদি তোমাদের লাইসেন্স থাকে অথবা বীমা থাকে, তো লাইসেন্স আর বীমা কিন্তু নরমালি আমরা সম্পদ ব্যবহার করার আগে খরচ না, এগুলো হচ্ছে আমরা যেন লাইসেন্স করছি যেন আমরা সুন্দর করে ব্যবহার করতে পারি, আর ইন্স্যুরেন্স করছি যেন ক্ষয়ক্ষতি হলে আমরা সেটাকে বহন করতে পারি। এই জন্য মনে রাখতে হবে কস্ট অফ অ্যাসেটস মানে যখন তুমি একটা সম্পদের টোটাল খরচ বের করবা, সেক্ষেত্রে যেই খরচগুলো হচ্ছে তোমার ব্যবহার করার আগে হবে সেই খরচগুলো আসবে, নরমালি ব্যবহার করার পরে যে সুবিধা নিবা সেই খরচগুলো আসবে না। তো যাই হোক, তোমাদের অঙ্কেতে
এই কস্ট অফ অ্যাসেটস এর মধ্যে পারচেজ, ট্রান্সপোর্টেশন কস্ট, ইনস্টলমেন্ট, ট্যাক্স এগুলোই আসবে। আর লাইসেন্স আর হচ্ছে কি ইন্স্যুরেন্স থাকলে আসবে না, এটা একটু মনে রাখবে। ওকে, এরপরে হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন মানে বাৎসরিক যে অবচয়। তো খেয়াল করো স্ট্রেট লাইন মেথডে তুমি বাৎসরিক অবচয় বের করার জন্য কিভাবে সূত্র লাগবে, হচ্ছে কস্ট, তোমার টোটাল যে কস্ট হবে কস্ট, এরপর হচ্ছে সলভেজ ভ্যালু মানে হচ্ছে তোমার একটা সময়ের পরে যে বিক্রি করতে পারবা সেটা যে ভ্যালুটা থাকে দেওয়া থাকে সেটা হলো সলভেজ ভ্যালু। সাপোজ আমি একটা মেশিন 2 লাখ টাকা কিনছি, 5 বছর চালানোর পর আমার মনে হচ্ছে যে আমি 20,000 টাকা বিক্রি করতে পারবো, ওইটাকে মূলত বলা হয় সলভেজ ভ্যালু অথবা রেসিডুয়াল ভ্যালু। তো তুমি যখন অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করবা, ওই টোটাল যে তোমার কস্ট হয়েছে কস্ট থেকে সলভেজ ভ্যালু বাদ দিবা, এবং মেশিনের যে একটা লাইফ থাকবে, ধরো 5 বছর বলছি, সেই লাইফ দিয়ে ভাগ দিলে তোমার একটা ইয়ারলি ডেপ্রিসিয়েশন চলে আসবে। ঠিক আছে, ইয়ারলি ডেপ্রিসিয়েশন চলে আসবে। এরপরে হচ্ছে তোমার ডেপ্রিসিয়েবল ভ্যালু বা কস্ট। ডেপ্রিসিয়েবল কস্ট কোনটা, মানে যে টাকাটা তোমার অপচয় হয়। যেমন আমি নরমালি বলছিলাম 2 লাখ টাকা দামে একটা স্মার্টফোন কিনেছিলাম, কি 5 বছর পরে আমার 20,000 টাকা দাম আছে, তাহলে আমার মূলত অপচয় কত? অপচয় হচ্ছে এই 2 লাখ টাকা থেকে আমার 20,000 টাকা থাকবে, এটা বাদ দিলে বাকি থাকে তো আমার 1,80,000 টাকা। তাহলে এই 1,80,000 টাকা যেহেতু আমার অবচয় সংক্রান্ত কস্ট, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েবল ভ্যালু। এই জন্য আমরা ডেপ্রিসিয়েবল কস্ট আমরা বের করার সময় অথবা ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করার সময় আমরা কস্ট থেকে আমাদের যে অংশটা থাকবে সেটা বাদ দিলে আমাদের এই টাকাটা হচ্ছে আমাদের অবচয়। এই জন্য এটাকে বলা হয় ডেপ্রিসিয়েবল কস্ট অথবা ডেপ্রিসিয়েবল ভ্যালু। ঠিক আছে, 4 নাম্বার, আমরা অনেক সময় দেখবো যে তোমার ব্যাংকে একাধিক সময়ের কি চাই, ডেপ্রিসিয়েশন চাই। কি করে? একাধিক সময় ডেপ্রিসিয়েশন চাই। যেমন মনে করো 2 বছর, 3 বছর অথবা 5 বছর। এই একাধিক সময় ডেপ্রিসিয়েশন যখন চাই, সেক্ষেত্রে আমাদের এই সূত্র ইউজ করলে আমাদেরকে বিভিন্ন সময় ঝামেলায় পোহাতে হয়। মানে বারবার কেমন কি বারবার আমাদের একটা মানে কস্ট মানে সলিড লাইফ এরকমটা করতে হয়। ঠিক আছে, তো যখন আমাদের অঙ্কে একাধিক সময় ডেপ্রিসিয়েশন চাইবো, তখন আমরা একটা পার্সেন্ট বের করে নিব। কি করে নিব? পার্সেন্ট বের করে নিব, যেন আমরা সহজে পার্সেন্ট করে আমরা ডেপ্রিসিয়েশনটা করতে পারি। তো মনে রাখতে হবে স্ট্রেট লাইন মেথডে তুমি যদি ডেপ্রিসিয়েশনের পার্সেন্টটা বের করতে চাও, তাহলে সেটা হচ্ছে কি উপর হচ্ছে 1, নিচে হচ্ছে অ্যাসেটস লাইফ ইনটু 100 দিবা। ঠিক আছে, ধরো আমি বুঝাইলাম যে আমার অ্যাসেটস লাইফ 5 বছর, উপর হচ্ছে 1 ইনটু কত 100। তাহলে আমি যদি এখন এটাকে করি তাহলে কত পার্সেন্ট আসতেছে? প্রায় 50%। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 1/5 ইনটু 100, তাহলে আমার অবচয় আর কত পার্সেন্ট? সরি, অবচয় হার হচ্ছে আমাদের 20%। ঠিক আছে, তাহলে আমার অবচয় হার কত? 20%। এখন আমি যদি 20% অবচয় হার পাই, সেক্ষেত্রে আমার সহজ হবে, আমি পার্সেন্ট করে অবচয়টা বের করে নিব। এই জন্য আমি প্রথমে কি করব, তখন আমার যখন অবচয় আমি পার্সেন্ট করে বের করে নিব, যেটা আমার অনেক বছরের অবচয় বের করতে হবে, সেক্ষেত্রে আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করার জন্য দেখো ডেপ্রিসিয়েবল কস্ট ইনটু কি ডেপ্রিসিয়েবল রেট। তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল কস্ট কত ছিল? ওই যে সলভেজ গুলো থেকে বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটার সাথে আমরা রেটটা গুণ করলে আমাদের একটা ইয়ারলি অবচয় চলে আসবে। তাহলে এই নিয়মগুলো তোমাকে একটু মনে রাখতে হবে যে নরমালি আমাদের টোটাল কস্টের জন্য এটা, এবং সূত্র দিয়ে যদি তুমি অ্যানুয়াল কস্ট বের করতে চাও সেটা, আর যদি তুমি পার্সেন্ট দিয়ে করতে চাও তাহলে হচ্ছে এটা। বুঝছো? আর তুমি যদি পার্সেন্ট না দেওয়া থাকলে তুমি এইভাবে বের করে নিবা। নরমালি পার্সেন্ট অনেক সময় দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তুমি এই সূত্র দিয়ে বের করে নিবা। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন মেথডের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এই জিনিসগুলো মনে না রাখলে তোমার অঙ্ক ক্যালকুলেশন করতে সমস্যা হবে। ওকে, সবাই একটু অল্টার লিখে দিলে আমি পরবর্তী স্টেপে যাব। আমরা এখন একটা সরাসরি অঙ্ক করব। অঙ্ক করলে আমি তো জাস্ট বুঝাইছি, অঙ্ক করলে আমরা আরো সহজে বুঝতে পারবো। আচ্ছা, সবাই একটু অল্টার লিখে দাও। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এসিসির মতোই সব, এসিসির মতো। ঠিক আছে, সবকিছু এসিসির মতো। ওকে, কোনো সমস্যা নেই। আমরা অঙ্ক করলে আবার এগুলা আমরা এখন এই কাজগুলো আবার আমরা করব। ঠিক আছে, জাস্ট আমরা বুঝাইলাম, এখন আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই কাজগুলো আমাদের করতে হবে, তখন আরো একটু দেখে নিন। আচ্ছা, তো চলো আমরা একটা অঙ্ক দেখি। তো আমি তোমাদেরকে আগেই বলিনি, আমি যে অঙ্কটা নিচ্ছি সেটা হচ্ছে একটু বড়, এবং এই অঙ্কটা দিয়ে আমি তোমাদের অন্যান্য সকল নিয়মের জাবেদা করাবো, খতিয়ান করাবো। আমি আবারও বলতেছি,
জাবেদা করা এবং খতিয়ান করা, মানে বিশেষ করে হচ্ছে জার্নাল আর হচ্ছে কি লেজার। জার্নাল এবং লেজারের কোনো নিয়ম নাই, সকল নিয়মে জার্নাল লেজার একই রকম হয়। কি বলতে পারছি, বুঝছো? সকল নিয়মে জার্নাল লেজার কি একই রকমই হয়। এখানে জার্নাল এবং লেজার কি থাকে, সেম থাকে, কিন্তু শুধুমাত্র এই নিয়মগুলো কখন চেঞ্জ হয় জানি, ডেপ্রিসিয়েশন। তোমার ডেপ্রিসিয়েশন বা অপচয়টা এক একটা নিয়মে এক এক রকম হয়। তবে স্টেট লাইনে যদি 20,000 টাকা অপচয় আসে প্রতি বছর, ডাবল ডিক্লাইনে হয়তো বা 18,000 আসবে, সাম অফ ইয়ার ডিজিটাল মেথড হয়তো বা 23,000 আসবে, এরকম। মানে হচ্ছে এই নিয়মগুলো হচ্ছে শুধুমাত্র কি অবচয় নির্ণয়ের ক্ষেত্রে, মানে এক এক নিয়মে এক এক ধরনের অবচয় আসবে ইয়ারে। আমি প্রত্যেকটা দেখাই দিব। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সকল সিস্টেমে অবচয় বের করা শিখবো, কারণ আজকে আমাদের অবচয় বের করা, আমরা কি করব, আজকে আমরা জাবেদা করব, অবশ্যই আমরা স্টেটমেন্ট মেথড বের করা শিখবো, এবং আমরা এখানে জাবেদা করব এবং কি খতিয়ান করব। ঠিক আছে? তো আমরা আজকে অঙ্কের মাধ্যমে জাবেদা খতিয়ান আমরা শিখে ফেলবো, বুঝছো? আর স্টেটমেন্ট মেথডে অবশ্যই শিখে ফেলবো। তারপরে সব নিয়মে যেহেতু জাবেদা খতিয়ান সেম, তো অন্য নিয়মগুলোতে জাস্ট কি অবশ্যই বের করা এবং অবশ্যই শিডিউলটা বের করা শিখতে পারলেই আমাদের চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তো চলো আমরা একটু বুঝি। দেখো, তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে আসলাম। তো আমরা এই অঙ্কের মাধ্যমে জাবেদা শিখবো, খতিয়ান শিখবো, তারপরে স্টেটমেন্ট মেথডে অবশ্যই শিডিউল শিখবো। জাবেদা এবং খতিয়ান যেহেতু সেম, আমরা নেক্সট ক্লাস থেকে জাবেদা আর খতিয়ান শিখবো না, আমরা নেক্সট ক্লাস থেকে কি বিভিন্ন নিয়মে যে বিভিন্ন ভাবে অবশ্যই শিডিউল করে সেটা আমরা শিখবো। ওকে, চলো দেখো। 1 নম্বর দেখো, এটা হচ্ছে C50 এনইউ বিবিএস 2017 সালে আসছে। তো আমি মনে হয়েছে যে এটা দিয়ে তোমাদেরকে বুঝালে সহজ লাগবে, সেজন্য আমি নিয়ে আসছি। দেখো, হাসান লিমিটেড পারচেজ এ মেশিনারি অন জানুয়ারি 1, 2015 ফর 2 লাখ টাকা and paid 10,000 টাকা ফর ট্রান্সপোর্টেশন কস্ট and 5,000 টাকা হচ্ছে ওয়েজেস ইনস্টলেশন। তার মানে মিস্টার হাসান একটা মেশিন কিনছে জানুয়ারি 2015 সালে 2 লাখ টাকা, এবং এই 2 লাখ টাকার মেশিন কিনতে গিয়া সে যখন তার প্রতিষ্ঠানে নিয়ে আসবে, তার জন্য খরচ হচ্ছে কত, 10,000 টাকা। পরিবহন খরচ হচ্ছে কত, 10,000, এবং সে এটা সংস্থাপনের জন্য আরো খরচ হচ্ছে কত, 5,000। এরপর দেখো, the firm purchased another machine 1 March 1, the firm আরেকটা মেশিন কিনছে। আমি এখানে দুইটা মেশিনের কেন জাবেদা নিয়ে আসছি, কারণ দুইটা মেশিন দিয়ে যদি আমি বুঝাই, একটা মেশিন তুমি নরমালি পারবা, কারণ দুইটা মেশিন হয়ে একটু জটিল হয়। আচ্ছা, the firm purchased another machine March 1, 2016। তো 2016 সালে এই ফার্ম আরেকটা মেশিন কিনছে, মানে প্রতিষ্ঠান আরেকটা মেশিন কিনছে। ওইটার দাম কত হইতাছে, ওইটার দাম হচ্ছে তোমার 1 লাখ টাকা, বুঝছো? আচ্ছা, এরপরে and installed with 5,000 টাকা। এটা পেজ নাম্বারও মিল পাইবা না, এটা আমি একটা জায়গা থেকে অঙ্কটা উঠাইছি, এবং এই অঙ্কের সলিউশন অনেকটা ভুল আছে, সেই জন্য আমি এটা যদি পাও তোমরা খুঁজে নাও। আমি বলতে পারবো না যে কোন বই, আমি একটা বই থেকে উঠাইছি, আমার সামনে বইও নাই, জাস্ট আমি অঙ্কটা উঠাইছি এবং অঙ্কটা আমার নিজের মতো করে আমি গুছাইছি, বুঝছো? কারণ অঙ্কের সলিউশন অনেক ভুল আছে। আচ্ছা, তাই আমরা দ্বিতীয় মেশিনটা কবে কিনছে, মার্চ থেকে 2016। এটা 1 লাখ টাকা, 5,000 টাকা হচ্ছে খরচ। বলতেছে দা এস্টিমেটেড লাইফ অফ বোথ মেশিন 10,000। বলতেছে দুইটা মেশিনই 10 বছর চলবে, দুইটা মেশিনই কি 10 বছর চলবে। এরপর বলতেছে আফটার ম্যাচুরিটি দা মেশিন উইল বি সোল্ড। ম্যাচুরিটি মানে কি, এটা যে 10 বছর চলার পর উইল বি সোল্ড, এটি বিক্রি করা যাবে 15,000 এবং কি 5,000 রেসপেক্টিভলি। মানে মেশিন দুইটার ভ্যালু কত, 10 বছর, 10 বছর চলবে। 10 বছর চলার পরে একটা বিক্রি করা যাবে কত, 15,000, একটা কত, 5,000। এখন কোনটা, এটা হচ্ছে প্রথম মেশিন আর এটা হচ্ছে দ্বিতীয় মেশিন। তার মানে প্রথম মেশিনটা 2 লাখ টাকার মেশিনটা 10 বছর চালানোর পরে বিক্রি করা যাবে 15,000 টাকা, আর 1 লাখ টাকার মেশিনটা 10 বছর চালানোর পরে বিক্রি করা যাবে কত, 5,000 টাকা। এখানে বলতেছে দা ফার্ম ক্লোজ ইজ বুক ইন
এভরি 31 ডিসেম্বর বলতেছে প্রতিষ্ঠান কোম্পানি হিসাব বন্ধ করে 31 ডিসেম্বর। তো এটা নরমালি বললেও না বলে চলবে। এখানে বলতেছে দেখো ইউজ স্ট্রেট লাইন মেথড ফর 2015 টু 17, তার মানে 2015 থেকে 17 সাল পর্যন্ত 3 বছর, 2015, 16, 17 এখানে 3 বছরের স্ট্রেট লাইন মেথডে 3 বছরের ইঙ্গিত দিয়েছে। এখন তারা কি বলছে দেখো, একটা বলতেছে ক্যালকুলেশন দ্য অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, বলতেছে অ্যানুয়াল মানে বাৎসরিক অবচয় কত বের করার জন্য। তো যেহেতু আমাদের এখানে 15, 16, 17 আমরা 3 বছর অবশ্যই বের করতে হবে। তাহলে 3 বছর অবশ্যই বের করা মানে কি আমাদের একটা শিডিউল আমাদের কি যেতে হবে। আচ্ছা, মনে করতে হবে যে তোমার যদি ধরো একাধিক বছর অবশ্যই বের করতে হয়, তুমি অবশ্যই এটা শিডিউল করে নিবা। এরপর বলতেছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, তাহলে অবশ্যই আমরা 3 বছরে জার্নাল করতে হবে 15, 16, 17। এরপর হচ্ছে প্রিপেয়ার দা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এন্ড মেশিন অ্যাকাউন্ট। এখানে 3 ধরনের কি চাইছে, খতিয়ান চাইছে, অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব, মেশিন হিসাব। তাহলে যেহেতু আমাদের 2015 থেকে 17 পর্যন্ত বলা আছে, সেই জন্য আমরা অবশ্যই ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে 2015 থেকে 17, আমাদের জানালা করতে হবে 2015 থেকে 17, এবং আমাদের এই খতিয়ানও করতে হবে 15 থেকে 17, মানে 3 বছরে সবকিছুই 3 বছর করে করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত সবাই একটু যদি অল ক্লিয়ার লিখে দাও তাহলে আমি আনসার করব। এই পর্যন্ত সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, তাহলে কি করব আমি তোমাদের সাথে এখন আনসার করব। তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে আছে এবং হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার আছে। আচ্ছা, তাহলে আমি এটা পড়লাম বিষয়টা, এখন বাকিটা তোমরা বুঝতে পারলে বাকি কাজটা আমি করে দিব। ওকে, তাহলে সবাই বুঝতে পারছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কি করা, ক্যালকুলেশন অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, আমাদের অবচয় বের করা। তো আমরা যেহেতু অবচয় বের করবো, আমি কিন্তু বলেছিলাম যখন একাধিক ইয়ারের তোমার অবচয় বের করবা, সেক্ষেত্রে পার্সেন্ট বের করে নেওয়া ভালো। তাহলে আমরা পার্সেন্ট একটু বের করে নিব। তো চলো, তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, কস্ট বের করা। কি বের করা? কস্ট। ওকে, আমরা প্রথম কস্ট বের করব। তা খেয়াল করো, আমরা যদি মেশিন 1 আমরা যদি 1 নাম্বার মেশিনের কস্ট বের, আমি নরমালি করে ফেলি। দেখো, আমি যদি 1 নাম্বার মেশিনের কস্ট বের করি, কস্ট মেশিন 1, ঠিক আছে, আমি একটু শর্টকাট করে ফেলতেছি। দেখো, আমার মেশিন প্রথমটা কিনতে গেছে 2 লাখ টাকা, এরপরে আমার আরো খরচ হয়েছে কত, 10,000 টাকা, প্লাস আরো খরচ হয়েছে কত, 5,000 টাকা। তার মানে আমার প্রথম মেশিন কিনতে 2,15,000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। আর দ্বিতীয় মেশিন কিনতে, মেশিন 2, আমার খরচ হয়েছে কত টাকা, 1 লাখ টাকা, আর কত, 5,000 টাকা। তাহলে কত, 1,05,000 টাকা। তো তুমি এখানে বলবা যে ক্যালকুলেশন অফ কস্ট অফ মেশিন 1 2,15,000, মেশিন 2 কত, 1,05,000। ঠিক আছে, সবাই M1 M2 ক্লিয়ার লিখে দাও, M1 M2 ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, M1 M2 ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, এখন যেহেতু আমাকে একাধিক সালের অবচয় বের করতে হবে, সেই জন্য আমি কি করব, আমি অবচয় রেট বের করে ফেলবো। তাহলে আমি ডেপ্রিসিয়েশন রেট বের করে ফেলবো, ডেপ্রিসিয়েশন রেট। এখন খেয়াল করো, দুইটা মেশিনের আয়ুষ্কাল কিন্তু 10 বছর। তো যেহেতু দুইটা মেশিনের আয়ুষ্কালই 10 বছর, সেই জন্য আমাদের ডেপ্রিসিয়েশন রেটটা সেমই হবে, আমাদের আলাদা আলাদা বের করতে হবে না। কিন্তু কত, 100। তাহলে আমাদের এখানে হচ্ছে 1, নিচে হচ্ছে কত, 10 ইন্টু কত, 100। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 10%। ওকে, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন রেট বের করে ফেলছি 10%। তার মানে দুটো মেশিনের আয়ুষ্কাল যেহেতু সমান, আমার দুইটা মেশিনের অবচয় রেট কত, 10%। তার মানে প্রতি বছর এটার অবচয় 10% করে হবে। প্রতি বছর কি হবে, অবচয় কি হবে, 10% করে হবে। এখন আমরা অবচয়টা কিভাবে নির্ণয় করবো, দেখো আমরা এটা করছি। দেখো, এখন দেখো পার্সেন্টের ক্ষেত্রে যখন আমরা পার্সেন্ট দিয়ে করবো, তখন কিভাবে করবো, দেখো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমরা যখন বের করবো, তখন দেখো ডেপ্রিসিয়েবল কস্ট ইনটু কি, ডেপ্রিসিয়েশন রেট।
তার ডেপ্রিসিয়েশন কস্ট মানে কি, তোমার কস্ট থেকে এসবি বাদ দিতে হবে। তার মানে কস্ট থেকে এসবি বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটার উপর আমরা পার্সেন্ট করলে আমাদের কি হবে, আমাদের একটা ইয়ারের অবচয় চলে আসবে। বুঝছো, একটা ইয়ারের কি আসবে, অবচয় চলে আসবে। ওকে, তাহলে আমরা এখন বুঝতে পেরেছি যে আমরা প্রথমে কস্ট বের করছি, আমাদের এই সূত্রটা লাগবে না, কারণ আমরা কি পার্সেন্টেজ চলে গেছি, সেজন্য আমরা পার্সেন্ট বের করে ফেলছি। পার্সেন্টেজ করার জন্য আমাদের ডেপ্রিসিয়েবল কস্টের সাথে ডেপ্রিসিয়েশন রেট গুণ দিলে আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু বললেও এটা কস্টের সাথে গুণ দিবা না। দেখো এটা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা কি লেখা আছে, দেখো ডেপ্রিসিয়েবল কস্ট। ডেপ্রিসিয়েবল কস্ট মানে কি, যখন তুমি কস্ট থেকে সলভেজ গুলো বাদ দিয়ে তারপর রেট করতে হবে। তুমি যদি সরাসরি কস্টের সাথে পার্সেন্ট করে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। স্টেট লাইন মেথডে কস্ট থেকে সলভেজ গুলো বাদ দেওয়ার পরে তোমাকে পার্সেন্ট করতে হবে। ঠিক আছে, আমরা কস্ট থেকে সলভেজ গুলো বাদ দিলে যেটাকে আমরা বলি কি ডেপ্রিসিয়েবল কস্ট। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবে। আচ্ছা, তো আমরা চলো এখন 3 বছরের অবশ্যই একটা শিডিউল তৈরি করে ফেলি খুব সহজে। ঠিক আছে, খুব সহজে আমরা তৈরি করে ফেলবো। ওকে, তো আমরা এখন লিখবো রিকোয়ারমেন্ট 1 ডেপ্রিসিয়েশন শিডিউল স্ট্রেট লাইন মেথড। ডেপ্রিসিয়েশন শিডিউল স্ট্রেট লাইন, ঠিক আছে। ওকে, তো তুমি প্রথমে যেহেতু 3 বছর বলা আছে, এখানে প্রথমে দিবা ইয়ার 2015 সাল, 16 সাল এবং 17 সাল দিবা। 2015, 16, 17। আচ্ছা, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েবল কস্ট। এটা ডেপ্রিসিয়েবল কস্ট কেন লিখবা, কারণ আমাদের এই টাকার উপরে পার্সেন্ট হবে, সেজন্য আমরা এখানে ডেপ্রিসিয়েবল কস্ট লিখছি। আমরা কিন্তু নরমালি কস্ট লিখি না। তো আমার নরমালি কস্ট কিন্তু প্রথম মেশিনে 2,15,000। আমরা কেন লিখি না, কারণ আমাদের পার্সেন্ট যে হবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েবল কস্টের উপর হবে, মানে কস্ট থেকে সবগুলো বাদ দেওয়ার পরে যে টাকাটা তার উপর হবে, সেজন্য আমরা কি লিখছি ডেপ্রিসিয়েবল কস্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমি লিখবো ডেপ্রিসিয়েবল লেট, এরপর কি লিখবো ডেপ্রিসিয়েবল এক্সপেন্স, এরপর হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তুমি চাইলে একটা বুক বিল অথবা ক্যারিং বিলও লিখতে পারো, সেটা আমি পরবর্তী ক্লাসে দেখাই দিব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের শিডিউল। যেহেতু আমাদের 3 বছর, আমরা 3 বছরের শিডিউল বের করব। চলো আমরা এখন দেখি। তাহলে আমাদের প্রথম ইয়ার 2015। আচ্ছা, 2015 সালে আমরা মেশিন কিনছি কত টাকা দিয়া, টোটাল কিনছিলাম 2 লাখ কত টাকা দিয়া, টোটাল কিনছিলাম 2,15,000 টাকা দিয়া। এখান থেকে আমাদের সবগুলো বাদ দিলে কত হয়, 2,15,000 থেকে 15 মধ্যে 2 লাখ টাকা হয়। আচ্ছা, আমাদের ডেপ্রিসিয়েবল রেট কত, 10%। আমরা যখন এই 2 লাখ টাকাকে 10% করি, তাহলে আমাদের 2015 সালে অবশ্যই কত আসে, 20,000 টাকা। 2015 সালে অবশ্যই কত আসে, 20,000 টাকা। এই 20,000 টাকা আমাদের আবার কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে চলে যাবে, কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি জমানো ডেপ্রিসিয়েশন। তো যেহেতু আমাদের 2015 সাল আমাদের 20,000 টাকা অবশ্যই হয়েছে, সেজন্য জমানো অবশ্যই কত, 20,000 টাকাই। বুঝতে পেরেছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের 2015 সাল। সবাই 2015 সালটা একটু ক্লিয়ার লিখে দাও। 2015 সালটা একটু ক্লিয়ার লিখে দাও। এবং তোমাদের মনে রাখতে হবে যে স্ট্রেট লাইন মেথডে অবচয়, একটা মেশিনের অবচয় প্রতি বছর সমান হয়। ধরো আমি একটা মেশিন কিনছি, বলা হয়েছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড মানে কি, ভাগ দিয়ে হয়। তো ভাগ করে যেহেতু করা হয় এটা, সেই জন্য প্রতি বছর অবচয় কি হয়, সমান হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি মেশিনটা সমপরিমাণ ব্যবহার করা হয়। ধরো আমি 2013 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইউজ করছি, 14 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইউজ করছি, তাহলে 2 বছর অবচয় সমান হবে। কারণ স্ট্রেট লাইন মানে হচ্ছে কি সরলরৈখিক পদ্ধতি, মানে অবচয় সমান হয়। আচ্ছা, তাহলে আমাদের 2015 সাল ক্লিয়ার। ওকে, 2015 সাল কি ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের 2015 সাল। এখন আমাদের 2016 সাল বের করতে হবে। এখন খেয়াল করো, আমাদের 2016 সালে যদি এক মেশিন থাকতো একটা, তাহলে আমাদের 16 সালেও কি 20,000 টাকা অবচয় হতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা 16 সালে আরেকটা মেশিন কিনছি। 16 সালে কি কিনছি, আরেকটা মেশিন কিনছি। মেশিনটা কবে কিনছি, মার্চ। খেয়াল করো, মার্চ 1। তাহলে খেয়াল করো, আমি মেশিনটা কিনছি 1 লাখ টাকা দিয়া, ঠিক আছে। এটার সাথে আমার খরচ হয়েছে কত, 5,000 টাকা। টোটাল কত, 1,05,000। ওকে, তাহলে আমি জানি যে আমার এখন ডেপ্রিসিয়েশন রেট দিয়ে আমাকে বের করতে হবে। ডেপ্রিসিয়েশন রেট দিয়ে আমাকে বের করার জন্য কি করতে হবে, আমাকে ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করতে হবে। তাহলে অবশ্যই আমার টোটাল কস্ট থেকে মাইনাস কি সার্ভিস ভ্যালুটা বাদ দিতে হবে। তাহলে 5,000 টাকা বাদ দিলে আমার কত হয়, 1 লাখ টাকা। ঠিক আছে, 1 লাখ টাকা।
তাহলে আমার 1,00,000 টাকার উপরে কি করতে হবে, অবচয়টা বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমি যে 15 সালে যে মেশিনটা কিনছি, সেই মেশিনটা কি আমার 16 সালে বিক্রি করে দিয়েছি? না, সেই মেশিনটা আমার 16 সালেও ছিল। সেই জন্য 16 সালে আবার ওই মেশিনটার উপরে 10% করে 20,000 টাকা অবচয় হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমার একটা মেশিনের অবচয়। আমার কিন্তু অবচয় 16 সালে অবচয় মানে বুঝো, আমি যদি 100টা মেশিন কিনি, 100টা মেশিনের অবচয় বের করে আমাকে দেখাইতে হবে। তাহলে আমি 16 সালে কিন্তু আরেকটা মেশিন কিনছিলাম, কত টাকা একটু আগে দেখলাম, 1,00,000 টাকা। খেয়াল করো, তো 16 সালে আমি আরেকটা মেশিন কিনছি 1,00,000 টাকা। এই 1,00,000 টাকার উপরে মানে আমার এই ডেপ্রিসিয়েবল হলো 1,00,000 টাকা, সলভেজ বাদ দিয়ে গুণ কত পার্সেন্ট, 10%। কত টাকা হয়, 10,000 টাকা। তো এটা হচ্ছে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, মানে কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। এখন আমি 16 সালে যে মেশিনটা কিনছি সেটা তো আমি 1 বছর ইউজ করি নাই, আমি সেটা ইউজ করছি কতদিন, মার্চ থেকে কিনছি। দেখো কত তারিখে কিনছি, মার্চ। যেহেতু আমি মার্চের 1 তারিখ থেকে কিনছি, তার মানে কি আমি মার্চ 1 তারিখ থেকে ইউজ করছি। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে আমি মেশিন কেনার পরে আমি কতদিন ইউজ করছি, 10 মাস ইউজ করছি। সেজন্য আমার অবচয়টা যেহেতু 1 বছর, এটাকে আমি 12 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ দিলে আমার কি অবচয় চলে আসবে 8,333। তার মানে আমার দ্বিতীয় মেশিনের অবচয় হচ্ছে কত, 8,333। এই জন্য আমি 2016 সালে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে যে অবচয় পাচ্ছি, আমার প্রথম মেশিন, আমার যেহেতু মেশিন দুইটা, প্রথম মেশিনের অবচয় হচ্ছে 20,000 আর দ্বিতীয় মেশিনের অবচয় হচ্ছে কত, 8,333। তাহলে আমাদের 16 সালের টোটাল অবচয় কত, 28,333। এটাই হচ্ছে আমার মূলত অবচয়। আমার 16 সালের কত অবচয় সেটা হচ্ছে মূল বিষয়। এখন মেশিন যদি 20টা হয়, 20টা অবচয় বের করে আমাকে দেখাতে হবে। তাহলে হচ্ছে আমাদের 16 সালের অবচয়। এখন আমার পুঞ্জীবিত মানে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে আমার আগে অবচয় জমানো ছিল 20, আবার এখন নতুন করে কত হচ্ছে 28,333, এটাকে যোগ হলে কত 48,333। তাহলে সবাই একটু 2016 সালটা ক্লিয়ার লিখে দাও তো দেখি, সবাই একটু 2016 সালটা ক্লিয়ার লিখে দাও। আমি সবার কমেন্ট একটু পড়বো, ঠিক আছে? আমাদের অঙ্ক অনেকটাই শেষ। 2016 সাল ক্লিয়ার লিখে দাও। তাহলে বুঝতে হবে যে আমাদের স্ট্রেট লাইন মেথডে যদি আমরা একটা মেশিন কিনি, সেটার প্রতি বছর আমরা সমানভাবে ব্যবহার করবো, প্রতি বছর আমরা সমানভাবে অবচয় হবে। কিন্তু যদি কোনো মেশিন আমরা বছরের মাঝামাঝি অথবা কোনো অর্ধকালীন সময়ে কিনি অথবা কোনো অপূর্ণকালীন সময়ে কিনি, সেক্ষেত্রে আমাদের ওই সময় অনুসারে আমাকে কি করতে হবে, অবচয় বের করতে হবে। ঠিক আছে? তো 15 সালে আমাদের একটা মেশিন ছিল, আমরা অবচয় বের করেছি। 16 সালে আমরা আরেকটা মেশিন কিনেছি, তার মানে 15 সালে মেশিনের অবচয় হবে, 16 সালে যে মেশিন কিনেছি সেটার অবচয় হবে। সময় অনুপাতে আমরা অবচয় বের করেছি, আমাদের টোটাল অবচয় হয়েছে এটা। ওকে, আয়েশা তোমার কি হয়েছে? ওকে, তাহলে আমাদের এখন 16 সালের অবচয় শেষ। সবাই তাহলে বুঝতে পারছো না? ওকে, তোমরা জানো না যে আমি কত কষ্ট করে এই ক্লাসটা দিতেছি? তোমরা জানো যে আজকে 3rd ইয়ারের ক্লাস ছিল 8টায়, সেই ক্লাস অফ রেখে তোমাদের ক্লাস দিতেছি। আসলে আমার মানে শিডিউলে বাইরে ক্লাস করার মতো কোনো ক্ষমতা নাই, কারণ আমার অনেক কষ্ট হয়ে যায়। শুধু তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে এই চ্যাপ্টারটা আমি করে দিব, এখন পরীক্ষা আসুক বা না আসুক সেটা বিষয়, আমি চ্যাপ্টারটা শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা এখন কি যেহেতু 17 সাল বছর বের করব, তো আমাদের 17 সালে মেশিন কয়টা ছিল? একটা ছিল তোমার 2 লাখ টাকার, ঠিক আছে? আরেকটা ছিল কত, 1 লাখ টাকা, মানে ডিপ্রিসিয়েবল ভ্যালুটা বললাম। তাহলে টোটাল কত, 3 লাখ টাকা। এখানে একসাথে করে 3 লাখ টাকা কেন লিখছি জানো নি? কারণ এখন 16 সালের মেশিনটা 17 সালের সম্পূর্ণ বছর ইউজ করা হয়েছে, 15 সালের মেশিনটাও সম্পূর্ণ বছর ইউজ করা হয়েছে। সেজন্য তুমি চাইলে একসাথে লিখতে পারো। আবার তুমি যদি বলো না স্যার আমি একসাথে লিখবো না, তাহলে তুমি 2 লাখ আর কত 1 লাখ লিখে আলাদা করে করতে পারবে। তাহলে এখন তো 17 সালে এটাও সম্পূর্ণ বছর ইউজ করা হয়েছে, পুরো বছর, এটাও পুরো বছর ইউজ করা হয়েছে। তাহলে এটার উপরে 10% করলে যে টাকা আসে, তোমার 10% করলে আসবে হচ্ছে তোমার কত, 20,000। এটার উপরও 10% করলে আসবে কত, 20,000 টাকা, সরি 10,000 টাকা। তাহলে আমাদের দুইটার অবচয় মিলে কত, 30,000 টাকা। এই জন্য দুইটাকে একসাথে যোগ করে লেখা যায়, যেহেতু তোমার সরলরৈখিক পদ্ধতিতে অবচয় এবং পার্সেন্টের হারও সেম,
সেই জন্য তুমি যেহেতু আবার সম্পূর্ণ বছর ইউজ করা হবে, 17 সালে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে ইউজ করা হবে, এই জন্য দুইটাকে একসাথে যোগ করে লিখে ফেলছি। আচ্ছা, এখন তাহলে এই 3 লাখ টাকার উপরে যখন আমি 10% করি, তাহলে আমার 17 সালে অবশ্যই আসে কত? 30,000 টাকা। তাহলে পুঞ্জীবিত অবশ্যই এটার সাথে 30,000 টাকা যোগ হলে কত? 78,333 টাকা। যদি আরো 18 সাল বলে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 3 লাখ টাকার উপরে এখন সেম 30,000 করে অবশ্যই হতে থাকবে। 19 সালে কত? 30,000 টাকা অবশ্যই হবে, কারণ সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যের পরিমাণ প্রতি বছরের সমান থাকে। বুঝছো? শুধু এটা কেন অসমান হয়েছে? কারণ এটা দ্বিতীয় মেশিনটা পুরো বছর ইউজ হয় নাই, না হলে কিন্তু এটাও 30,000ই হইতো। বুঝছো? আর প্রথম বছর কেন 20,000 হয়েছে? কারণ প্রথম বছর মেশিনই ছিল একটা। ওকে, সবাই এই নাম্বার রিকোয়ারমেন্ট এ অল ক্লিয়ার লিখে দাও। রিকোয়ারমেন্ট এ অল ক্লিয়ার লিখে দাও। রিকোয়ারমেন্ট এ অল ক্লিয়ার লিখে দাও। দুই 2016 সালেরটা একসাথে লেখা যাবে না, আমি তোমাদের বুঝাই। তুমি যদি 2016 সালেরটা একসাথে লেখো 3 লাখ টাকা, তাহলে তুমি 10% করো, তোমার অবশ্যই 30,000 টাকা। কিন্তু তোমার অবশ্যই কত? 30,000। তোমার অবশ্যই 28,333। তুমি কেন দুইটাকে একসাথে লিখতে পারো না? কারণ এই মেশিনটা পুরো 12 মাস ইউজ হয়েছে, আর এই মেশিনটা কি 10 মাস ইউজ হয়েছে। এখানে ইউজের মধ্যে একটা ভিন্নতা আছে। যখন একটা মেশিন, দুইটা মেশিন বা তিনটা মেশিনের ইউজের মধ্যে ভিন্নতা থাকবে, সমপরিমাণ সময় ইউজ হবে না, সেক্ষেত্রে আলাদা করে লিখতে হবে। আর এখানে খেয়াল করে দেখো, 17 সালে দুইটা মেশিনই 12 মাস করে ইউজ করা হয়েছে, সেজন্য একসাথে লেখা হয়েছে। বুঝছো? মনে রাখতে হবে, যদি পার্সেন্টের রেট বিন্দু থাকে সেক্ষেত্রে আলাদা লিখতে হবে, অথবা যদি ইউজেবল সময়টা ভিন্ন থাকে সেক্ষেত্রে আলাদা লিখতে হবে। ঠিক আছে? আর যদি সবকিছু মিল থাকে তাহলে কি একসাথে লিখতে হবে। ওকে, সবাই রিকোয়ারমেন্ট 1টা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, আর এস ফারিয়া, আমি রূপা তোমার দেখো আবার বুঝাইছি, এখন একটু ফারিয়া ফেরদৌস রূপা আমি এখন একটু বুঝাইছি, তুমি একটু ক্লিয়ার লিখে দাও। যদি না বলো তাহলে আবার বুঝাবো। ওকে, সবাই তাহলে ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট যে করছো না, ওইরকম সেম ইন্টারমিডিয়েটের সেম অঙ্ক এটা, এখানে শুধু জাস্ট ইংলিশে। আচ্ছা, ফারিয়া আবার একটু কমেন্ট করো, বুঝো নাকি? তো 2017 সালটা একসাথে আমি কেন লিখছি? কারণ 16 সালে কিনা মেশিনটা আমি 17 সালে 12 মাস ইউজ করছি, 15 সালে কিনা মেশিনটা আমি 17 সালে 12 মাস ইউজ করছি। তাহলে দুইটা মেশিনে আমি কি 12 মাস ইউজ করছি। যেহেতু দুইটা মেশিন আমি সমপরিমাণ সময় ইউজ করছি এবং সুদের পরিমাণ, ডিপ্রিসিয়েশনের পরিমাণও সেম, সেজন্য আমি কি করতে পারবো? একসাথে যোগ করে লিখতে পারবো। এখন তোমার যদি মনে হয় যে তোমার একসাথে যোগ করে লিখতে সমস্যা হচ্ছে, তুমি আলাদা করে লেখো, সেটা কোনো সমস্যা না, স্যার তোমাকে কিছুই বলবে না। ওকে, আচ্ছা, ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? আমরা যদি 19 সাল 20 সাল যদি আরো বলতো, আমরা কিন্তু সবসময় এখন কি প্রতি বছর 3,000 টাকা করে অবশ্যই হতো, কারণ এখন দুইটা মেশিনই সমপরিমাণ ইউজ হবে, অবশ্যই এটা সমান হবে, যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন। এখন আমরা 2 নম্বর করবো প্রিপেয়ারে জার্নাল এন্ট্রিজ। প্রিপেয়ারে জার্নাল এন্ট্রি, সবাই একটু মনোযোগ দাও, আমাদের এখন জার্নাল এন্ট্রিজটা করতে হবে। হ্যাঁ, আমাদের আরো নিচে হলে সেম নিয়মে করবো আমরা। আমাদের 18 সালের জন্য সেম আসবে, 19 সালের জন্য কি সেম আসবে। এখন প্রতি বছরই তোমার 30,000 করে অবশ্যই হবে, 18, 19, 20 যত সাল পর্যন্ত সময় দেওয়া আছে ম্যাথ। ওকে, এখন আমরা কি করব? আমরা জাবেদা করব। আমরা যে এখানে মেশিন কিনলাম, এবং আমাদের যে অবচয় হইলো, ঠিক আছে, আমাদের এগুলো জাবেদা করতে হবে। তো চলো আমরা একটু জাবেদা করে আসি। ওকে, সবাই ভালো করে খেয়াল করো। 2015 সাল আমি জানুয়ারি 1 তারিখে মেশিন কিনছি, সেই জন্য মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট। তুমি চাইলে এখানে ব্যাংক লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো তুমি টোটাল কত টাকা খরচ হয়েছে? 2,15,000 সম্পূর্ণ টাকা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। তোমার মেশিন কিনতে যত টাকা টোটাল খরচ হবে, ঠিক আছে, আমি কিন্তু বলছি যে খরচগুলো কস্টে আসবে, যদি ইন্স্যুরেন্স অথবা লাইসেন্স থাকে সেগুলো না,
যত টাকা খরচ হবে তোমার মেশিন বাড়বে, মেশিন ডেবিট, ক্যাশ টাকা কমবে, ক্যাশ ক্রেডিট। বুঝছো? এরপরে তোমার 2015 সালের অবচয়ের জন্য দুইটা জাবেদা হবে। সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখবা যে আমরা যে মেশিন কিনছি এটাকে লেনদেন, এটাকে জাবেদা হবে, এবং অবচয়ের জন্য দুইটা জাবেদা হবে। অবচয়ের জন্য দুইটা জাবেদা হবে। তো মেশিন আমি জানুয়ারি মাসে 1 তারিখে কিনছি, মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট 2,15,000 টাকা। ঠিক আছে? এখন আমার 2015 সালে অবচয় কত হয়েছে? 20,000 টাকা। তো অবচয় হলে আমরা জাবেদা কি দেই? আমরা অবচয়ের কি জাবেদা দেই? অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এটা বাংলাতে বলা হয়, ইংলিশে বলা হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক আছে? কত টাকা অবচয় হয়েছিল? 20,000। 20,000। তো আমি অবচয়ের জন্য একটা জাবেদা দিচ্ছি। এখন অবচয় যেহেতু আমার খরচ, এই খরচকে বন্ধ করার জন্য আমাকে আরেকটা জাবেদা দিতে হবে। তার মানে সবসময় মনে রাখতে হবে অবচয়ের জন্য তোমাকে দুইটা জাবেদা দিতে হবে। কটা জাবেদা? দুইটা। একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে বন্ধ করার জন্য। তাহলে আমি অবচয়ের জন্য জাবেদা দিচ্ছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর অবচয় বন্ধ করার জন্য আমাকে জাবেদা দিতে হবে কি জানোনি? ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর এই বন্ধ করার ব্যাপারটা তোমরা ভালো করে জানো, আমার স্টুডেন্ট যারা আছো, যে একটা খরচ যখন বন্ধ করা হয় তখন ওই খরচটাকে ক্রেডিট করা হয়। আর খরচটা যেহেতু আমরা ইনকাম সামারির মধ্যে ট্রান্সফার করে বন্ধ করব, তো খরচটা অবশ্যই ইনকাম সামারিকে কমিয়ে দিবে, সেজন্য ইনকাম সামারি ডেবিট। ঠিক আছে? এই জন্য আমাদের ইনকাম সামারি ডেবিট আর হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যদি তোমরা অবশ্যই 2015 সালেরটা বুঝো তাহলে ক্লিয়ার লিখে দাও যে 2015 সাল জার্নাল ক্লিয়ার। 2015 সাল জার্নাল ক্লিয়ার লিখে দাও। সাল জার্নাল ক্লিয়ার লিখে দাও। 2015 সাল জার্নাল ক্লিয়ার লিখে দাও। জার্নাল মুখস্থ করবা কেন? জার্নাল তো আমি বুঝাই দিছি। জার্নাল কেন মুখস্থ করবা? তুমি মেশিন কিনলে মেশিন ডেবিট হবে, সম্পদ ক্যাশ ক্রেডিট হবে, এটা তো জানো। সম্পদ বাড়ছে, সম্পদ কমছে। অবচয় জাবেদা ভালো করে জানো যে অবচয় ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। না জানলে আগের ক্লাস দেখো, সমন্বয় জাবেদা দেখো, আমি বুঝাইছি। এরপর হচ্ছে এটাও আমি বুঝাইছি, ক্লোজিং জাবেদা যেটা। আচ্ছা, তো 15 সাল জার্নাল ক্লিয়ার। এখন তুমি সহজে বুঝতে পারবে, আর কোনো কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই। খেয়াল করে দেখো, মনে রাখতে হবে তুমি 15 সালের যদি মেশিন কিনো, মেশিনের জন্য একটা জাবেদা দিবা, মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর অবশ্যই মনে রাখতে হবে 15 সালের অবচয়ের জন্য দুইটা জাবেদা দিতে হবে, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, টাকা সেম হবে, ডেপ্রিসিয়েশনের টাকাটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি 2016 সালে যাবা, যেহেতু 3 বছর বলছো, 2016 সালে চলে যাবা। এখন 2016 সালে কি মেশিন কিনছে? হ্যাঁ, মেশিন কিনছে। যদি মেশিন কিনে থাকে তাহলে মেশিন কিনা জাবেদা দিবা, আর যদি না কিনে থাকে তাহলে দিবা না। তাহলে যেহেতু মেশিন কিনছে, কবে কিনছে? মার্চ 1 তারিখে কিনছে, তাহলে মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট। দ্বিতীয় যে মেশিনটা ছিল সেটা 1,05,000, মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, এখন 2016 সালে আমি শুধুমাত্র মেশিন কিনা জাবেদা দিচ্ছি, আবার আমাকে কি অবচয়ের জন্য দুইটা জাবেদা দিতে হবে। তাহলে অবচয়ের জন্য সেম জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তারপর হচ্ছে ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে 16 সালে অবচয় আমার কত হয়েছিল? 28,333। সেজন্য আমি এখানে লিখে লিখবো এই ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 28,333। আবার সেম ইনকাম সামারি আর হচ্ছে কি ডেপ্রিসিয়েশন ক্রেডিট 28,333। এই হচ্ছে আমার 16 সালের জাবেদা। এরপরে তুমি 17 সালে জাবেদা দিবা। তা 17 সালে তোমার মেশিন কিনো নাই, যেহেতু তুমি মেশিন কিনো নাই, কোনো লেনদেন হয় নাই, 17 সালে মেশিন কিনা জাবেদা দিতে হবে না। কিন্তু লেনদেন, মেশিন কিনো নাই, লেনদেন হয় নাই, ঠিক আছে, অবচয় তো হয়েছে, সেজন্য অবচয়ের জন্য আবার দুইটা জাবেদা দিতে হবে। ঠিক আছে? তাহলে অবচয়ের জন্য সেম জাবেদা দিবা, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 2017 সালে অবচয় কত ছিল? 30,000, 30,000, 30,000, 30,000। তার মানে আমরা বুঝতে পারলাম স্যার, যদি মেশিন কিনা হয় সেক্ষেত্রে অবশ্যই মেশিনের জাবেদা দেওয়া হবে, আর যদি মেশিন না কিনা হয় তাহলে নরমালি অবচয় দুইটা জাবেদা দেওয়া হবে। এখন যত বছর বলো একইভাবে চলবে। সবাই জার্নাল অল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে? সবাই জার্নাল অল ক্লিয়ার লিখে দাও। 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 তাহলে জার্নালে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই।
বুঝছো? এখন তুমি যেহেতু জার্নাল করছো, এই জার্নাল থেকে খতিয়ান করে নিতে হবে, ঠিক আছে? জার্নাল থেকে কি করতে হবে? খতিয়ান করতে হবে, এতটুকু, আর কিছু না। বুঝছো? তো মনে রাখতে হবে আমরা এখন যে জার্নাল করছি এটা সকল নিয়মের জার্নাল একই রকম। তুমি যদি প্রোডাকশন মেথডে যাও, অথবা স্ট্রেট লাইন মেথড বলো, অথবা ডাবল ডিক্লাইন মেথড বলো, অথবা সাম অফ ইয়ারডিসিট মেথড বলো, প্রত্যেকটা মেথডে জাবেদার কোনো পরিবর্তন হবে না। জাবেদা একই রকম হবে, জাস্ট কি অ্যামাউন্ট গুলো নিয়ে নিয়ে তুমি কাজ করে ফেলবা। এখানে ধরো অবশ্য 20,000 টাকা আসছে, অন্য মেথডে হয়তো বা 22,000 টাকা আসতে পারে, এই। কিন্তু জাবেদা সবসময় একই রকম হবে, অবশ্যই জন্য 2টা জাবেদা আর কেনার জন্য একটা জাবেদা। মুখস্থ কিন্তু না। আমরা মেশিন কিনলে অবশ্যই লেনদেন হয়, মেশিন আসবে, নগদ টাকা চলে যাবে, মেশিন ডেবিট, নগদ টাকা ক্রেডিট। আর অবশ্যই হলে আমরা জানি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এখন ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা কেন হয়েছে ব্যাখ্যা সহ কিন্তু আমরা অন্যান্য ক্লাসগুলোতে জানি, শিখে আসছি। আচ্ছা, এরপরে যেহেতু আমাদের এটা খরচটাকে আমাদের বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য আমাকে আরেকটা জাবেদা দিতে হবে, এই ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই জন্য অবশ্যই জন্য 2টা জাবেদা আর কেনার জন্য একটা জাবেদা। যদি কোনো বছর মেশিন কিনা হয় সেই বছর কিনার একটা, অবশ্যই 2টা, আর যদি না কিনা হয় তাহলে শুধুমাত্র 2টা জাবেদা অবশ্যই জন্য হবে। আশা করি তোমরা কোনো সমস্যা হবে না। এখন আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী রিকোয়ারমেন্টে। পরবর্তী রিকোয়ারমেন্ট আমাদের কি ছিল দেখো, আমি কি বলছি, জাবেদা কিন্তু কোনো নিয়মের উপর ডিপেন্ড করে না, জাবেদা সবসময় সেম হবে। এই জন্য আমি আজকে জাবেদা শেষ করে দিলাম, অন্য কোনো ক্লাসে আমি জাবেদা করাবো না। এরপরে বলছে দা প্রিপেয়ার দা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, মেশিন অ্যাকাউন্ট। তার মানে এখানে 3টা খতিয়ান চাইছে, 1, 2, 3। কত বছরের? 2015 থেকে 17, 3 বছরের খতিয়ান চাইছে। এখন তুমি ডেপ্রিসিয়েশন 3 বছরের খতিয়ান করবা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3 বছরের খতিয়ান করবা, মেশিন 3 বছরের খতিয়ান করবা। তো তুমি যেহেতু জাবেদা পারো, এই জাবেদা থেকে খতিয়ান করো, তোমার জন্য কঠিন কিছু হবে না, একদম সহজে তুমি করতে পারবা, ঠিক আছে? সহজে করতে পারবা, এখানে কঠিন কোনো বিষয় না। তাহলে মনে করো আমরা প্রথম ডেপ্রিসিয়েশন খতিয়ান করব। কি করব? ডেপ্রিসিয়েশন, যেহেতু তারা ডেপ্রিসিয়েশন বলছে, আমরা ডেপ্রিসিয়েশন খতিয়ানটাই প্রথম করব, ঠিক আছে? ওকে, তো চলো আমরা ডেপ্রিসিয়েশন খতিয়ানটা করি। তো তুমি ডেপ্রিসিয়েশন খতিয়ান করার জন্য তোমাকে অবশ্যই লিখবা যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তুমি নরমালি এটা হচ্ছে টিচক, ঠিক আছে? আমি ইংলিশে লিখে দিলাম, বাংলা টিচক। তো টিচকে তোমরা জানো ডেট, এক্সপ্লেনেশন, এখানে অনেক সময় রেফারেন্স দেওয়া যায়, তবে অনার্সে এগুলো লাগে না, ঠিক আছে? অনার্সে রেফারেন্স লাগে না, অনার্সে আমরা বড় বড় পোলা পাই, আমার অনেকের বাচ্চা কাচ্চা আছে, সেজন্য রেফারেন্সের কোনো দরকার নেই। এখন এই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা আমরা করব। তো তোমরা নরমালি জানো যে খতিয়ান কিভাবে করা হয়, তো তুমি খতিয়ান সেভাবে করে ফেলবা। তো আমি বলে দিচ্ছি, যেহেতু তুমি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করবা, তোমাকে অবশ্যই দেখতে হবে যে জাবেদায় ডেপ্রিসিয়েশন কোথায় আছে। তাহলে 2015 সালে ডেপ্রিসিয়েশন 2 জায়গায় আছে, 2016 সালে ডেপ্রিসিয়েশন 2 জায়গায় আছে, 17 সালে 2 জায়গায় আছে। তাহলে খেয়াল করো। এখন আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দেই, অনেক সময় তারা জাবেদা ছাড়া এই লেজার করতে বলবে। তো জাবেদা ছাড়া যদি তোমাদের লেজার করতে বলে, তো তোমরা জাবেদাটা মনে মনে করে নিবা। এখন তুমি যদি মনে করো স্যার আমি তো মনে মনে পারি না, অনেক আছে না যে মনে করো জাবেদা খতিয়ান চাইছে, হ্যাঁ জাবেদা ছাড়া খতিয়ান পারবো না, মানে থাকে, সবাই তো একরকম না। আমরা হয়তো বা কেউ কেউ আছে এক্সপার্ট, কেউ কেউ আছে একটু দুর্বল। তখন এখন ধরো তোমাকে জাবেদা বলে নাই, শুধু খতিয়ান করতে বলছে, এরকম প্রশ্ন কিন্তু বেশি হয়। তো সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি মনে মনে জাবেদা করে নিবা, পারিয়া, কারণ সহজ। আর তুমি যদি নাই পারো, তাহলে তুমি ওয়ার্কিং লিখে জাবেদাগুলো করে তারপরে খতিয়ান করো। এটা হচ্ছে যারা বেশি দুর্বল। ওকে, তাহলে যেহেতু আমি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতেছি, মনে রাখতে হবে এই জাবেদায় যেখানে ডেপ্রিসিয়েশন আছে সেটাই যাবে। তাহলে খেয়াল করো, আমি যদি 2015 সাল দেখি, এখানে ডেপ্রিসিয়েশন আছে, এখানেও কি ডেপ্রিসিয়েশন আছে, তার মানে জাবেদায় 2বার ডেপ্রিসিয়েশন আছে 2015 সালে। এখন আমি দেখবো যে প্রথম যদি আমি দেখি যে আমার ডেপ্রিসিয়েশনটা কি ডেবিট নাকি ক্রেডিট। দেখো আমার ডেপ্রিসিয়েশনটা কি অবশ্যই ডেবিট। কত টাকা? 20,000। তো যেহেতু আমার ডেপ্রিসিয়েশন ডেবিট, অবশ্যই আমি ডেবিট পাশে লিখবো। কোন পাশে লিখবো? 2015 সাল দিয়ে 31 ডিসেম্বর ডেবিট পাশে লিখবো। কিন্তু লেখার সময় কি লিখবো? উল্টাটা। কোনটা লিখবো? আমি উল্টাটা, এটা লিখবো। ভালো করে বুঝো, আমি একটা ভালো করে বুঝাবো, তারপরে বাকিগুলো টেনে টেনে বুঝাই দিব।
আমি যেহেতু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতেছি, আমাকে প্রথম দেখতে হবে যে আমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটাকে ডেবিট নাকি ক্রেডিট। প্রথম যাবে তাই, হ্যাঁ আমি দেখলাম যে আমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, তাহলে অবশ্যই আমার ব্যালেন্সটা ডেবিট পাশে আসবে। কোন পাশে আসবে? ডেবিট পাশে আসবে। কিন্তু লেখার সময় আমি এর বিপরীতে যে লেখাটা ছিল অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন, সেটা আমি লিখবো। হ্যাঁ, সেটা আমি লিখছি। আর ডেট যা ছিল আমি তাই লিখলাম। লেখার পরে আমি এখানে ধরো টাকাটা লিখলাম, টাকাটা লিখলাম কত? 20,000 টাকা। ওকে, আমার কাজ শেষ। দ্বিতীয়ত আমাকে দেখতে হবে 15 সালে আরো আছে কিনা। হ্যাঁ, আমি 15 সালে আবারও দেখলাম ডেপ্রিসিয়েশন আছে, কিন্তু বেচার এবার কি ক্রেডিট। তো যেহেতু ও ক্রেডিট, আমার অবশ্যই ব্যালেন্সটা কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। সেজন্য দেখো 20,000 টাকা ক্রেডিট পাশে লেখছে। কিন্তু লেখার সময় কি লিখতে হবে? উল্টাটা, এই যে ইনকাম সামারি লিখে দিতে হবে। তাহলে আমি ইনকাম সামারি লিখলাম, ডেট অনুযায়ী লিখলাম। তাহলে 2015 সালে আমি লিখলাম। এখন লেখার পরে দেখতেছি আমার ডেবিট 520,000, ক্রেডিট 520,000। ডেবিট 520,000, ক্রেডিট 520,000। তো যেহেতু দুনো পাশে সমান, তুমি চাইলে এটা দাগ দিয়ে 20,000 করে লিখে ক্লোজ করে দিতে পারো। দাগ দিয়ে 20,000 করে লিখে ক্লোজ করে দিতে পারো। এখানে কোনো ব্যালেন্স সিডি বা বিডি আসবে না। আমরা জানি নরমালি খতিয়ানে ব্যালেন্স সিডি বিডি আসে যদি কোনো পাশে কম বা বেশি হয়। তাহলে যেহেতু আমার দুনো পাশে ডেবিট 15 সালে ডেবিট 520,000, ক্রেডিট 520,000, সেজন্য আমার কি, তুমি চাইলে এভাবেই ক্লোজ করতে পারো, অথবা চাইলে 20,000 আগে লিখে তারপরে এভাবে ক্লোজ করতে পারো। সব থেকে সুন্দর এভাবে ক্লোজ করতে, এটা হয়তো বা আনসারে ছিল এভাবে, ওরা উঠে ফেলছে। আচ্ছা, এইভাবে তোমাকে করতে হবে। তাহলে আমি 15 সাল করছি, সবাই একটু 2015 সালটা ক্লিয়ার লিখে দাও। 15 সাল বুঝলে তুমি 16, 17 সব সালে বুঝবা। আচ্ছা, সবাই একটু 2015 সাল ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি ছক উল্লেখ না করে, যে কোন ছক, আসলে এখানে কোনো ছক উল্লেখ করে না নরমালি, আর এখানে মডার্ন ছকের কথা বলেও না। তো তোমার যে ছকের সুবিধা হয় তুমি সেই ছকে করে ফেলবা, ঠিক আছে? খতিয়ান তো নরমালি তুমি যে ছকে ইচ্ছা সেই ছকে করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তোমরা একটু 2015 সালটা একটু ক্লিয়ার লিখে দাও। 2015 সালটা একটু ক্লিয়ার লিখে দাও। তাহলে আমাদের এখানে প্রবলেমটা নাই। আচ্ছা, তো পরবর্তী স্টেটমেন্টটা দেখো। ও মাই গড, খেয়াল করে। ওকে, এখন অবচয় যেহেতু 2016 সাল আমার সেম কাহিনী, 2016 সালে সেম কাহিনী, একবার ডেবিট একবার ক্রেডিট, টাকাও কি সেম, বুঝছো? তাহলে 17 সালও সেম, কারণ দুইবারই আসছে, দুইবারই একবার ডেবিট একবার ক্রেডিট। সেই জন্য আমার 16 সালেও কি একবার ডেবিট আর একবার ক্রেডিট। সেই জন্য আমার আগের মতো হয়েছে, জাস্ট ব্যালেন্সটা কি, এটা আমার 16 সালের ব্যালেন্স, এটা হচ্ছে 16 সালের ব্যালেন্স। আবার 17 সালেও আমার কি একই রকম ভাবে আমি চিন্তা করে নিয়ে আসবো। 17 সালে আমার 30,000 টাকা ছিল, ওইখানে আমার 30,000 টাকা ছিল, একবার ডেবিট একবার ক্রেডিট। এই জন্য আমার অবশ্যই কখনোই ব্যালেন্স সিডি বা বিডি আসবে না, কারণ নরমালি যখন আমার ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ দুটো পক্ষ সমান থাকে, আমার ব্যালেন্স সিডি এবং বিডি আসে না। সেই জন্য আমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার একবার ডেপ্রিসিয়েশন ডেবিট হয়েছিল, আবার ক্রেডিট হয়েছিল সেম অ্যামাউন্ট। সেই জন্য ডেবিট এবং ক্রেডিটে কি কাটাকাটি, আমার জাস্ট শুধু ব্যালেন্স থাকবে, কোনো ধরনের ব্যালেন্স বিডি বা সিডি আসবে না। এইভাবে তুমি 100 বছর বললে 100 বছর পর্যন্ত তুমি করতে পারবা। আমি মনে করি তোমার এই জন্য কোনো সমস্যা হবে না। সবাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা একটু ক্লিয়ার লিখে দাও। সবাই ডেপ্রিসিয়েশন একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা স্যার, এটা কিভাবে বুঝবো যে কি চক না চলমান জেড চকে খতিয়ান করব? এখানে কিছু বলা নাই, তুমি তোমার ইচ্ছা মতো করে নিবা। তুমি যে চক সহজে পারো ওই চকে করে নিবা, ঠিক আছে? কোনো কঠিন না। তোমাকে যেহেতু বলে নাই যে তুমি কোন চকে করবা, সেই জন্য তুমি কি করবা, তুমি মনে রাখবা যে আজকের ক্লাসটাই কিন্তু সবচেয়ে বড় হবে। আর অন্য ক্লাসগুলো আমি জাস্ট জাবেদা করাবো না, খতিয়ানও করাবো না, কারণ জাবেদা খতিয়ানের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সব নিয়মে একই জাবেদা একই খতিয়ান। শুধুমাত্র আমি নেক্সট ক্লাসগুলোতে যে কোন নিয়মে কিভাবে অবশ্যই বের করে বিভিন্ন ইয়ারের যে অবশ্যই শিডিউল গুলো আছে আমি সেগুলো করে দিব ইনশাআল্লাহ। আমাদের 3-4টা ক্লাসে তোমরা এই চ্যাপ্টারে 100তে 100 মার্ক পাইবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমাদের এটা জানার শেষ। ওকে, এখন তাহলে আমি কি করবো জানি, এখন আমরা
আচ্ছা, এখন আমরা কি করবো দেখো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো চলো আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করি। এখন তোমাকে দেখতে হবে যে এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোথায় কোথায় আছে। দেখো, আমি যদি 2015 সাল দেখি, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একবার আছে, শুধুমাত্র একবার। দেখো একবার আছে, তাও আবার কি ক্রেডিট। আমি যদি 2016 সাল চেক করি, সেটাও কি একবার আছে, তাও কি ক্রেডিট। আমি 2017 সাল চেক করি, তাও কি একবার আছে। তার মানে আমার এই 3 বছরে 3বার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসছে, সেটাও 3বারই ক্রেডিট বার আসছে। তাহলে আমি আগে প্রথমে 2015 সাল করব। আমার একটু খেয়াল রাখবা আমি কিভাবে করতেছি, বুঝো। আচ্ছা, যত পেজ আছে সব করে দিব। আমি তো তোমাদের বেসিক করাতেছি, আজকে হচ্ছে বেসিক ক্লাস। যত পেজ আছে আমি করে দিব। আচ্ছা, তো তুমি প্রথমে দুই পাশে গড় বানাবে, গড় বানানোর পরে এই পাশে লিখবে হচ্ছে 2015, এই পাশে লিখবে 2015। লেখার পরে তুমি ওইখানে সরাসরি জাবেদায় চলে যাবে, অথবা তোমার যদি মনের মধ্যে জাবেদা থাকে তুমি মনের ভিতরে চলে যাবে। মনের ভিতরে গিয়ে দেখো কি যে আমি তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করতেছি, তো এই 15 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক জায়গায় আছে, কি ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অবশ্যই আমার কোন পাশে যাবে, চিচকের ক্রেডিট পাশে যাবে। তো আমি ক্রেডিট পাশে গিয়ে লিখবো, কত টাকা লিখবো, এই যে ক্রেডিট পাশে কত আছে 20,000, এই 20,000 টাকা আমি ক্রেডিট পাশে লিখবো। তাহলে 20,000 ক্রেডিট পাশে লিখলাম। এখন লেখার ক্ষেত্রে আমরা জানি যে খতিয়ানের সময় উল্টাটা লিখতে হয়, তাহলে ওর উল্টাকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তাহলে আমি কি লিখবো, এই ক্রেডিট পাশে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখবো, ঠিক আছে? তাহলে আমি 2015 সাল খতিয়ানের সিস্টেম অনুযায়ী আমি লিখলাম। আমার কি হলো, 2015 সালে ক্রেডিট পাশে 20,000 টাকা আছে। এখন 2015 সালে আর কিন্তু কোনো কিছু নাই, কোথাও নাই। তাহলে আমার এখন 2015 সালে ব্যালেন্স মিলাইতে হইব। এখন আমি 2015 সালে ব্যালেন্স মিলাবো, ঠিক আছে? খেয়াল করো, আমি একটু নিচে দেখাই দিই। তাহলে আমি দেখলাম আমার ক্রেডিট পাশে কত 20,000 আছে। তাহলে আমি 2000 ব্যালেন্স মিলাবো। তাহলে আমি যদি ব্যালেন্স মিলাইতে যাই, আমার এখানে কত আছে 20,000, আমি ক্লোজ করে দিব। এখানে আমার 20,000 টাকা লিখতে হবে, ক্লোজ করে দিব। এখন যেহেতু এখানে আমার এই পাশে যেহেতু আমার 20,000 টাকা আমি কই থেকে লিখছি, আমাকে দেখাইতে হবে না? হ্যাঁ দেখাইতে হবে। তাহলে এখানে কতটা, সম্পূর্ণ 20,000 টাকা শর্ট। তাহলে আমি এখানে 20,000 টাকা লিখবো। লেখার সময় এটা কি লিখবো, আমি ব্যালেন্স সিডি লিখবো। এটা কত থাকবে, এই সময় লাস্ট থাকবে। সেই জন্য দেখো আমি 20,000 টাকা লিখে এখানে ক্লোজ করছি, এখানে 20,000 টাকা লিখে ক্লোজ করছি, কিন্তু এখানে আসলে টাকা নাই। সেই জন্য আমি এটা ব্যালেন্স সিডি দিয়ে এই বছরের শেষ তারিখ দিয়ে আমি এখানে টাকা না আমি দুটা ব্যালেন্স মিলাইছি। এই হচ্ছে আমাদের 2015 সাল করছি, দেখছো? আচ্ছা, তো যেহেতু 2015 সালে আমার ব্যালেন্স সিডি আসছে, অবশ্যই আবার আমার এটা 2016 সালের প্রথম তারিখে ব্যালেন্স বিডি যাবে 20,000 টাকা, ঠিক আছে? তাহলে আমরা 1 বছর কমপ্লিট করলাম। 2015 সালে ব্যালেন্স সিডিটাকে আমরা কি 2016 সালে ব্যালেন্স বিডিতে ট্রান্সফার করে আমরা 1 বছর কমপ্লিট করলাম। যারা 2015 সাল পর্যন্ত বুঝতে পারছো, লেখো 2015 সাল ক্লিয়ার। 2015 সাল ক্লিয়ার লিখে দাও, 2015 সাল ক্লিয়ার লিখে দাও। এখন তোমরা যদি এই ক্লাস রেগুলার না করো, তোমাদের জন্য ক্লাস দিতেছি, সুন্দর করে ক্লাস করবা, ঠিক আছে? ওকে, 2015 সাল ক্লিয়ার লিখে দাও। আর 5-7 মিনিট লাগবে, আমি বুঝাই দিব, ঠিক আছে? 2015 সাল ক্লিয়ার লিখে দাও, আর 5-7 মিনিট লাগবে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, দৃষ্টি দত্ত আরেকবার বুঝাইতে বলছে। আচ্ছা, আমি আরেকবার বুঝাই দিই, একটু ভালো করে খেয়াল করো। তুমি কি করতেছো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো তুমি প্রথম দেখবা যে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ক্রেডিট। তাহলে নরমালি যেহেতু এটা ক্রেডিট, অবশ্যই তোমার ক্রেডিট পাশে যাবে। লেখার সময় কি লিখবা, উল্টাটা লিখবা। সেই জন্য তুমি 2015 সাল দিবা, ডেট দিবা, যে ডেট ছিল যাবে, ডেট দেওয়ার পরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লেখা, ক্রেডিট পাশে কত লেখা 20,000 লেখা। তো তোমার 15 সালে আর কি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর কিছুই নাই। এখন যেহেতু তোমার 15 সালে আর কিছু নাই, তোমাকে এখন ক্লোজ করতে হবে, তোমার ব্যালেন্স মিলাইতে হবে। তো তুমি চিন্তা করলা এখানে তোমার কত আছে 20,000, তুমি দাগ দিয়ে 20,000 টাকা লিখলে। এখন তোমার তো এখানেও ব্যালেন্স মিলাইতে হবে, তুমি এখানেও কি টান দিয়া 20,000 টাকা লিখলা, তোমার ব্যালেন্স দুটো পাশে মিললো। কিন্তু তুমি যে এখানে 20,000 টাকা লিখছো, কই থেকে আসছে, এখানে তো টাকা শর্ট। যেহেতু এই টাকাটা শর্ট, তুমি এটাকে ব্যালেন্স সিডি দিয়া এই টাকাটা এক্সট্রা আনতে হবে। আনার পরে তোমার এখানে 20,000, ঠিক আছে? এখানে 20,000 টাকা। এখন যেহেতু 2015 সালে তুমি ব্যালেন্স বিডি আনছো, তাহলে অবশ্যই 2016 সালে এটা যেহেতু ব্যালেন্স সিডি আনছো, এই টাকাটা অবশ্যই 2016 সালে
ব্যালেন্স বিডিতে চলে যাবে। ঠিক আছে, ব্যালেন্স বিডিতে কি চলে যাবে, কারণ আমরা জানি যে আমাদের পিছনে ইয়ারে যদি কোনো ব্যালেন্স থাকে সেটা পরবর্তী ইয়ারে চলে যায়। বিষয়টা কিরকম জানো নি, আমি তোমার বুঝাই। ধরো তোমার 2015 সালে রাত্রে শেষ তারিখে তোমার কাছে 1500 টাকা ছিল, তো তুমি ঘুম থেকে উঠছো, তো 2016 সালে তোমার কাছে কত, অবশ্যই 1500 টাকা থাকবে। এখন যদি এখানে কেউ টাকা দেয় প্লাস হবে, কেউ যদি টাকা চলে যায় মাইনাস হবে। 2015 সালে রাত্রে তুমি ঘুমাইছো 1500 টাকা নিয়ে, ঘুম থেকে উঠলা 2016 সালে সকালে তোমার কাছে কত আছে, তো কত আছে 1500 টাকা। এখন যদি এখানে কেউ টাকা দেয় প্লাস হবে, কেউ নিলে মাইনাস হবে। এটা হচ্ছে তোমার ক্যাশের হিসাব। তাহলে তুমি যদি 2015 সালে 1500 টাকা নিয়ে ঘুমাইছো, একটা ব্যালেন্স নিয়ে ঘুমাইছো, এটা 15 সালের জন্য বলা হয় ব্যালেন্স সিডি। ঠিক আছে, কার ব্যালেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্স। এটা আবার 2016 সালের জন্য কি হবে, ব্যালেন্স বিডি। এটা কার ব্যালেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন তোমার যেহেতু ব্যালেন্স আছে 20,000 টাকা, এখন তুমি 16 সালে আবার কি, কেউ টাকা আসলে যোগ, চলে গেলে বিয়োগ, এইভাবে সেম অ্যাকুমুলেটেডটা করবা। ওকে, এরপর আমি 16 সাল যাব। দেখো 16 সালে আবারও সেম, আমার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যেহেতু এটা ক্রেডিট, আমি আবার কি করব, 31 ডিসেম্বর দিয়ে ক্রেডিট পাশে লিখবো। ক্রেডিট পাশে লিখবো, লেখার সময় অবশ্যই কি লিখবো, আমি লেখার সময় অবশ্যই কি লিখবো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখবো। তাহলে আমাদের 16 সালে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত, 28,000। কত হাজার, 28,333। তো 16 সালে দেখলাম যে আর কোথাও ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাই। তো যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাই, আমার 16 সালের শুরুতে ছিল 20,000, আবার নতুন করে আসছে কত, 28,000। আমি দুইটা যোগ করে দিলাম 48,000। আমার এখানে ব্যালেন্স মিলাবো, আমার তো এখানে লিখবো কত, 48,000 টাকা, দুইটা দাগ দিব। কিন্তু আমার তো এখানে 48,000 টাকা নাই। তাহলে যেহেতু আমার 48,000 টাকা নাই, সেক্ষেত্রে আমি আবারও ব্যালেন্স সিডি দিয়ে 48,000 টাকা কি আনবো। আনার পরে যেহেতু আমি এটা ব্যালেন্স সিডি দিয়ে আনছি, এটা আবার আমি 2017 সালে ব্যালেন্স বিডি দিয়ে 48,000 টাকা লিখে দিব। ঠিক আছে, এইভাবে তোমার কন্টিনিউ চলতে থাকবে। এইভাবে তোমাকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে হবে। আবারও সেম, 2017 সালে আমার শুরুতে ছিল এত টাকা, আবার 17 সালে এক্সপেন্সটা আবার হবে। এভাবে আমাকে ব্যালেন্স সিডি বিডি করে যত জীবন তুমি করবা, এভাবে চলতে থাকবে। সবাই একটু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্রেডিট ক্লিয়ার লিখে দাও। সবাই একটু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্লিয়ার লিখে দাও। ওকে, তাহলে তোমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্লিয়ার। মনে রাখতে হবে সব ধরনের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এইভাবে করতে হবে। পিছনে ব্যালেন্সটা আসবে, আবার নতুন করে কি বাড়বে। দেখো তোমার প্রতি বছর ব্যালেন্স বিডি বাড়তেছে। দেখো আগে ব্যালেন্স বিডি ছিল 20,000, এরপর হতেছে কত, 48,000, এরপরে কত হতেছে 78,000। তো তুমি 17 সাল করার পরে করে 18 সালে ব্যালেন্সটা দেখে আসতে হবে। কেন বাড়তেছে, কারণ আমার প্রত্যেক ইয়ারে কি হচ্ছে, আমার এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হচ্ছে। যেহেতু বারবার ক্রেডিট হচ্ছে, আমার এই জন্য ব্যালেন্স কি বাড়বে। আচ্ছা, শেষ। এরপর আমরা কোন অ্যাকাউন্ট করব, মেশিন অ্যাকাউন্ট। শেষ ইনশাআল্লাহ। আমাদের মেশিন অ্যাকাউন্ট করার পরে আর কোনো সমস্যা হবে না। ওকে, আমাদের মেশিন অ্যাকাউন্ট। ওকে, চলো এখন আমরা কি করব, মেশিন অ্যাকাউন্ট করব। ঠিক আছে, সো সেম আমি মেশিন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার 2015 সালে মেশিন অ্যাকাউন্ট কোথায়। হ্যাঁ, মেশিন অ্যাকাউন্ট আছে ডেবিট, তাহলে আমার মেশিন অ্যাকাউন্ট একবারই আছে। বিপরীতে কি ক্রেডিট, ক্যাশ আর নাই, আর দুই জায়গায় কি নাই। তাহলে 2015 সালে মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমার মেশিন অ্যাকাউন্টে মেশিন ডেবিট, সেজন্য ডেবিট যেহেতু ডেবিট পাশে আসবে, কিন্তু লেখার সময় কি লিখবো, ক্যাশ লিখবো। কত তারিখে, ক্যাশ। কত টাকা, 2,05,000 টাকা। এখন তুমি খেয়াল করে দেখো, তোমার মেশিন ডেবিট ছিল, ক্যাশ ক্রেডিট ছিল। যেহেতু তুমি মেশিন অ্যাকাউন্ট করতেছো, সেজন্য ডেবিট পাশে লিখবা, লেখার সময় উল্টা লিখবা ক্যাশ। কত, 2,05,000। তুমি 2,05,000 ক্যাশ দিয়ে লিখছো। এখন 2015 সালে তোমার আর কোনো মেশিন হিসাব নাই। যেহেতু 2015 সালে আর কোনো মেশিন হিসাব নাই, তোমাকে এখন হিসাব ক্লোজ করতে হবে। তো তুমি এখন ক্লোজ করো হিসাব। তো চলো আমরা ক্লোজ করি। তো যেহেতু আমার এখানে 2,15,000 আছে, আমি দুইটা লিখে ক্লোজ করে দিলাম। সেম আমার এখানে একটা দাগ দিয়ে 2,15,000 লিখে ক্লোজ করতে হবে। এখন আমি যে এখানে 2,15,000 টাকা লিখলাম, কই থেকে আনলাম, আমার কিন্তু ক্রেডিট পাশে টাকা নেই, সেজন্য আমাকে ব্যালেন্স সিডি দিয়া
টাকা আনতে হবে 2,15,000 টাকা। এটা ব্যালেন্স শিটের তারিখ কত? 31শে ডিসেম্বর। বুঝছো? আমি যেহেতু 15 সালে ব্যালেন্স সিডি আমার মেশিনের বাবদ টাকা আছে কত 2,05,000, সেটা আবার আমার 16 সালে কত আসবে ব্যালেন্স বিডিতে 2,05,000 টাকা আসবে। মানে তুমি রাত্রে যদি কোনো টাকা পয়সা নিয়ে ঘুমাও সেটা পরবর্তী দিনের জন্য আবার টাকা হবে। সেই জন্য আমার 2016 সালে ব্যালেন্স বিডি কত 2,15,000 টাকা। বুঝছো? আচ্ছা, তাহলে এটা তুমি 2015 সাল ক্লিয়ার লিখে দাও। মেশিন হিসাবে 2015 সাল ক্লিয়ার লিখে দাও। এটা হচ্ছে সেম তোমার এর মতো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের মতো, কিন্তু এটা উল্টা। এটা ডেবিট পাশে ব্যালেন্স বাড়তে থাকে। 2015 সালটা একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, 2015 সালটা একটু ক্লিয়ার লিখে দাও। এইভাবে তুমি আবার 2016 সাল আসছে, তখন আবার তুমি গিয়ে দেখবা যে 2016 সালে তোমার কি কোনো মেশিন হিসাব আছে কিনা। হ্যাঁ, তুমি 2016 সালে দেখবা, হ্যাঁ আবার মেশিন হিসাব আছে, তাহলে ক্যাশ বিপরীত লিখবা। তাহলে কি ডেবিট আছে, অবশ্যই তোমার ডেবিট হবে, ডেবিট পাশে যাবে। তাহলে লেখার সময় কি লিখবা? ক্যাশ। কত টাকা? 1,05,000। মেশিনের 1,05,000 তুমি লিখবা। এই দেখো ক্যাশ 1,05,000। এখন তুমি 16 সালে দেখলা, হ্যাঁ আসছে, আসার পরে তোমার আগে ব্যালেন্স ছিল এটা, এখন নতুন করে আসছে, আর কোনো ঝামেলা নাই। সেক্ষেত্রে তুমি আবার নতুন করে কি করবা? যোগ করবা 3,20,000। এখানে কত? 3,20,000। যেহেতু এই পাশে কোনো টাকা নাই, তুমি ব্যালেন্স সিডি দিয়া 3,20,000 সম্পূর্ণ টাকা আনবা। যেহেতু তোমার 15 সালে ব্যালেন্স সিডি 3,20,000, সরি 16 সালে, সেটা তো 17 সালে আবার কি ব্যালেন্স বিডি 3,20,000 আসবে। বুঝছো? ব্যালেন্স বিডি কত আসবে? 3,20,000 আসবে। এখন 2017 সালে অন্তত তোমার ব্যালেন্স বিডি। এখন তুমি 2017 সালে ব্যালেন্স বিডি আনার পরে আবার তোমাকে দেখতে হবে যে মেশিন হিসাবে আছে কিনা। তুমি 17 সালে গিয়ে দেখলা যে তোমার মেশিন কোনো হিসাব নাই। তো যেহেতু তোমার মেশিন হিসাব নাই, তোমার টেনশন করার কিছু নেই। তোমার যা ব্যালেন্স আছে তুমি তা নিয়ে ব্যালেন্স টানতে থাকো। তাহলে তোমার ব্যালেন্স আছে কত? 3,20,000 টান দিয়ে দিবা, এখানেও 3,20,000 টান দিয়ে দিবা। তাহলে এখানে 3,20,000 করতে আইছে, এখানে তো ব্যালেন্স নাই, সেজন্য ব্যালেন্স সিডি দিয়া 3,20,000 লিখবা। আবার এটা পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হবে। তো যেহেতু এই 3,20,000 টাকায় আছে, তুমি প্রতিদিন রাত্রে ঘুমাইবা, সকালে উঠবা, প্রতিদিন রাত্রে ঘুমাইবা, সকালে উঠবা, প্রতিদিন রাত্রে ঘুমাইবা, সকালে উঠবা। এই ব্যালেন্সের আর কোনো চেঞ্জ হবে না। তোমার জীবনে খালি গুনতে থাকবা 2017 সালে আমার এত টাকা ছিল, 18 সালে এত টাকা, 19 সালে এত টাকা, 20 সালে এত টাকা। এইভাবে তুমি সারা বছর ব্যালেন্স টানতে পারবা। এই ব্যালেন্স আর এটার কোনো বেশ কম হবে না। বেশ কম হবে যদি আবার নতুন করে কোনো মেশিন আসে। তাহলে সবাই একটু মেশিন অ্যাকাউন্ট ক্লিয়ার লিখে দাও, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আশা করি তোমরা অন্তত পক্ষে যে কোনো ধরনের সিস্টেমের অঙ্ক হোক, তোমরা অবশ্যই সেটা জাবেদা এবং খতিয়ানটা পারবে। এই জন্য আমি প্রথম ক্লাসে তোমাদের জাবেদা এবং খতিয়ানটা বুঝাইছি। দ্বিতীয় ক্লাসগুলোতে আমরা সকল নিয়মের কিভাবে ডেপ্রিসিয়েশনটা বের করে এবং কিভাবে শিডিউলটা করে সেভাবে শিখিয়ে দিলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একজন বলছে, ইভানে বলছে যে রিকমেন্ড এতে ডেপ্রিসিয়েশন শিডিউল যে কেন করছি স্যার, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সূত্র দিয়ে বের করলে হবে না? হ্যাঁ, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সূত্র দিয়ে বের করলে হবে, কিন্তু এখানে শিডিউল করার তোমার সুন্দরটা কি? কারণ হচ্ছে আমাদের এখানে একাধিক মেশিন কেনা হয়েছে এবং এক একটা মেশিন এক একটা সময় ইউজ করা হয়েছে। ঠিক আছে, সেজন্য আমাদের যেহেতু 3 বছর অবশ্যই আমরা বের করব, আমাদেরকে ক্যালকুলেশন করতে গেলে আর বেশি সময় লাগবে, মানে আর বেশি বেশি লিখতে হবে। এই জন্য আমরা কি করলাম? শিডিউল করে ফেললাম। ঠিক আছে, মনে রাখতে হবে যদি তুমি দেখো যে একাধিক বছরের অবশ্যই বের করতে হবে, সেটা যত নিয়ে সহজ নিয়ম হোক, তুমি একটা শিডিউল তৈরি করে ফেলবো, তাহলে শিডিউল করতে সময় কম লাগে। আচ্ছা, তাহলে তোমরা এখন তোমাদের বই থেকে এই ধরনের অঙ্কগুলো করো। আমি আসলে তোমাদের হোমওয়ার্ক আমি আনি নাই, আসলে আমি এই অঙ্কটা অনেক খুঁজে টুজে বের করে অনেক সংশোধন করছি আমি বোঝানোর জন্য, সেজন্য আমি এটা করছি। ওকে, তাহলে সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসে আরো কঠিন ম্যাথ এবং অন্যান্য নিয়মের অঙ্ক নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এতটুকুই, তোমাদের জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।